টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সবাই জানি বাংলাদেশে একটি বিপ্লব ঘটে গেছে, নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে। এই রকমের নানান সুন্দর সুন্দর শব্দ আমরা গ্রহণ করেছি, আমরা এটিকে অভিনন্দন জানিয়েছি। তো এইরকম অবস্থায় আমরা দেখেছি যে বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগের সরকারের পতন ঘটেছে। স্বভাবতই অনেকেই প্রশ্ন করছেন, আমাদের কাছে অনেক প্রশ্ন আসছে, অনেকেই জানতে চাচ্ছেন যে বাংলাদেশের এই ছাত্র আন্দোলনে বর্তমান সরকারের পতনের কারণে আমেরিকা সহ অন্যান্য দেশে আশ্রয়রত অ্যাসাইলিদের আবেদনের উপর কোনো প্রভাব পড়বে কি? আজকে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এর বাইরেও সময় থাকলে অন্যান্য বিষয় নিয়েও কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরে আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত তো নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশন স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ এবং প্রিয় আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ লজ এবং কমিউনিটি লিডার। যারা মোহাম্মদ এন মজুমদার, আপনাকে স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সাবলীল উপস্থাপনের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে আপনি আমাদের স্টুডিওতে এসছেন এবং একটি সুন্দর বিষয় নিয়ে আজকে কথা বলবেন। তা আমি যেটি আজকের আলোচনার ক্ষেত্রে বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের বর্তমানে সরকারের যে পতন হয়েছে, কারণ আমরা জানি যে অনেক মানুষ এই দেশে আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে একটাই কারণ দেখে যে আমরা আমাদের নিরাপত্তা নেই বাংলাদেশে, আমরা সে কারণে এই দেশে তোমাদের এখানে থাকতে চাই, আমাদেরকে আশ্রয় দাও এবং পরবর্তীতে বৈধ করে নাও ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন তো সরকারের পতন ঘটেছে, ওই সরকারের যে সরকারের দ্বারা আমি নির্যাতিত হয়ে এই দেশে এসেছিলাম, এখন তো ওই সরকার আর নেই। এখন জনবান্ধব সরকার আসছে বা আসতে চলেছে, এরকম আমরা জানতে পারছি যে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসছে। তো এইরকম অবস্থায় এই যাদের আবেদনগুলো আস্তে আস্তে পূর্ণাঙ্গের দিকে পূর্ণাঙ্গতা পেতে যাবে, যখন কেসগুলো উঠবে, তখন জাজেরা কি এই প্রশ্ন করতে পারে কিনা বা তাদের ক্ষেত্রে কোনো রকম প্রভাব পড়বে কিনা, এই বিষয়টি নিয়ে যদি আপনি আলোচনা করেন, তাহলে যারা এই বিভিন্ন মানুষ এই প্রশ্নটি করেছেন তারা কিছুটা হলো স্বস্তি নিঃশ্বাস ফেলবে। জনাব মোহাম্মদ এন মজুমদার। রানা ভাই, দিস ইজ এ ভেরি সাবস্টেন্সিয়াল কোশ্চেন। রাজনৈতিক অবস্থার পট পরিবর্তন, এটাকে বলা হয় কান্ট্রি কন্ডিশন। সো কান্ট্রি কন্ডিশনের উপরে হিউজ ইম্প্যাক্ট থাকে কোনো পলিটিক্যাল অ্যাসাইলেম মঞ্জুর করা এবং না মঞ্জুর করার ক্ষেত্রে। প্রত্যেকটি অ্যাসাইলেম হিয়ারিংয়ের আগে আপনাকে কান্ট্রি রিপোর্ট জমা দিতে হয়। কান্ট্রি রিপোর্টটা হচ্ছে এরকম, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট প্রত্যেকটি রাষ্ট্রের উপরে তাদের নিজস্ব অবজারভেশনের উপর নির্ভর করে তারা একটা রিপোর্ট তৈরি করে। ওই রিপোর্টে লেখা থাকে সেখানে হিউম্যান রাইট ভায়োলেশন, হিউম্যান রাইটের ইন্ডেক্স কত, সেখানে ইকোনমিক ইম্প্যাক্ট কত, মানুষের অধিকার কেমন আছে, আদালতে মানুষের বিচার পায় কি না, শিক্ষা, বিভিন্ন বিষয় সেখানে ক্যাটাগরিক্যালি বলা হয়। সো এটা সিরিয়াসলি এটা একটা ইম্প্যাক্ট। এগুলো রেকর্ডিং করার জন্য যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেটের লোক গ্রাসরুট লেভেলে আছে, নোয়াখালীতে আছে, নোয়াখালী ভাষায় কথা বলে এরকম ডিপার্টমেন্ট অফ স্টেটের কর্মচারী, আর শিলং আছে, শিলংয়ের ভাষায় তারা কথা বলে। তাদেরকে ফেলোশিপ, তাদেরকে পাঠানো হয় এক বছর থাকার জন্য, বেতন দেওয়া হয় যে তুমি হিল ট্যাক্সে রাঙ্গামাটিতে থাকবে 1 বছর, তোমাকে ইউএস স্ট্যান্ডার্ডে বেতন দেওয়া হবে, থাকা খাওয়া জায়গা দেওয়া হবে, তোমার কাজ হবে শুধু টু আন্ডারস্ট্যান্ড কালচার, নর্মস অ্যান্ড ভ্যালু অফ দ্যাট পার্টিকুলার ডিস্ট্রিক্ট অ্যান্ড হোল কান্ট্রি। অনেকে আমরা মনে করি রাজনৈতিক আশ্রয় অ্যাপ্লিকেশন করার পরে অনেকে সারপ্রাইজ হয় যে আমার এলাকা সম্পর্কে আমি যতটুকু জানি না জানি তার থেকে বেশি কি করে জানবে। আসল কথায় আসি, যেমন অনেকে
রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন, বলেছেন যে হ্যাঁ সরকারি দমন নীতি, নিপীড়ন নীতির শিকার হয়েছি, আমি ফটোগ্রাফার ছিলাম, আমি ভালো ভালো সরকারি নিপীড়নের ফটোগ্রাফি উঠাতে আমার প্রতি আক্রোশিছে, আমাকে জেল জুলুম দিছে, মারি ফেলার ভয় দেখাইছে, অথবা ভালো নিউজ করার কারণে, অথবা কোনো মিছিল করার কারণে, অথবা আমি সরকার বিরোধী কোনো পোস্টারিং করার কারণে, অথবা সরকার বিরোধী কোনো স্লোগান দেওয়ার কারণে, অথবা সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে। সো এখন তার ওই স্টেটমেন্টটা এখানে লেখা আছে। এখন যে আপনি যেটা বলবে তোমার ওই তুমি যে বলছো যারা তোমার শত্রু ছিল তারা তো ডিমিনিশ, তারা এবলিশড হয়ে গেছে। দ্য আনসার ইজ লাইক দ্যাট। প্রত্যেককে আবার হিয়ারিংয়ের আগে আবার এটা তাদের স্টেটমেন্টকে আপডেট করতে বলা হয়, কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়। এখানে একটা কথা আপনাকে বলি, এই যে একটা কথা আছে না, আকাশের যত তারা আইনের তত দ্বারা। দেয়ার ইজ এ ইয়েস, নো, বাট, ইফ, দেন, হোয়াট, অনেক কিছু আছে। যেমন বিষয়টা হয় এরকম, প্রত্যেকটি অ্যাসাইলাম স্টেটমেন্টে যেমন ধরে নিলাম তর্কের খাতিরে আপনি বিএনপি করতেন আগে, বিএনপি করে আপনি গত 10 বছর পর্যন্ত আওয়ামী লীগের দ্বারা নিপীড়িত হয়েছেন। ওকে, সো এবং এই ধরনের নিপীড়িত লক্ষ লক্ষ লোক হয়েছে, হাজার হাজার লোক হয়েছে, হাজার হাজার লোককে তো আর তারা অ্যাসাইলাম দিবে না। সেখানে বলা হয় যে আমি পার্টিকুলারলি শুধু দলীয় কারণে নয়, আমি দলীয় কাজ করতে গিয়া স্থানীয়ভাবে ব্যক্তিগত আক্রোশের ও ব্যক্তিগত শত্রুও সৃষ্টি করছে। যেমন বিএনপি করতে গিয়ে রাজনীতি করার আলটিমেট গোল হয় মানুষ একটা এমপি হবে, কেউ চেয়ারম্যান হবে, কেউ উপজেলা চেয়ারম্যান হবে, কেউ আরও কিছু হবে, এই ধরনের আশা নিয়ে করে। যেমন ধরুন আপনি বিএনপি করেন, আবার আরেকজন আওয়ামী লীগ করে, দুজনে উপজেলা চেয়ারম্যান হইতে চায়। তো তাদের এই শত্রুরা কিন্তু সেখানে দলীয় ব্যাপার না, তাদের ব্যাপার হলো এই লোক যদি না থাকে, এদের ম্যানেজ করতে পারলে তাহলে আমি উপজেলা চেয়ারম্যান উইদাউট এনি কন্টেস্ট। তাকে শুনবেন এভাবে তাকে গুম করা হয়, তাকে মারি ফেলা হয়, বা তাকে বলা হয় যে বিভিন্নভাবে হুমকি দেওয়া যে তুমি নামি যাও, তুমি নামি না যাও কিন্তু তুমি মারা দেবা। সো ওই সমস্ত অজুহাতে করে থাকে। সুতরাং তখন আর্গুমেন্টটা এটাই হয়, হ্যাঁ সরকার বেনিস্ট হয়ে গেছে, বাট আমার প্রতিপক্ষ যে লোকগুলো ছিল দে আর স্টিল দেয়ার, দে স্টিল অ্যালাইভ। তারা কিন্তু আমাকে ছাড়বে না, তাদের সাথে আমার মারামারি হয়েছে, দস্তাদস্তি হয়েছে, তাদের সাথে আমি হসপিটালে গিয়েছিলাম, তারা যে কোনো সময় তারা আমার এটা ভুলে নাই। সো ওখানে শুধুমাত্র একটি কারণেই সেখানে লেখা হয়নি, এটা অনেকগুলো প্যারাগ্রাফ থাকে। সো দ্যাটস ওয়ান থিং। অ্যানাদার থিং বলা হয় যে যেমন শেখ হাসিনা চলে গেছে, হয়তো এদের অত্যাচারী তথাকথিত ধরে নিলেন এখানে অত্যাচার করেছে 5,000 লোক অত্যাচার করছি, বাট 5,000 লোক তো চলে যায় নাই না, দে আর স্টিল দেয়ার, দে আর সামহাউ পাওয়ারফুল, সেখানে আসে। এবং আজকের যে পরিস্থিতি আজকের মতো থাকবে না, কিন্তু কাল তোমার ইজ অ্যানাদার ডে। আজকে হয়তো নীরব, নিথর, নিস্তব্ধ ঢাকা, এই নীরব, নিথর, নিস্তব্ধ ঢাকা কিন্তু থাকবে না। এখন কেউ কল্পনাও করে নাই যে 6 জন ছাত্র সমন্বয় কমিটি করি একটা আপসাইড ডাউন করে ফেলবি, পরিবর্তন করে, কেউ কল্পনা করে নাই। দ্যাট হ্যাপেন। সো আগামী কয়েক মাস পরে, কয়েক বছর পরে কোত্থেকে বাইর হইয়া কি একটা করবে সেটা একমাত্র গড ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আজ দেখছেন 2 দিন আগেও যার কথা শুনতে মানুষ ভয় পাইতো, যাকে কোনো পাত্তাই দিত না রাস্তায়, আজকে তাকে নিয়ে প্রথমে বলিয়ে ফেলি। যেমন তত্ত্বাবধায়ক সরকারের প্রথম মিটিংয়ে সবার আগে ডাকতেছে জামাতকে, অথচ জামাতকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল যে তুমি তো দলই না, রাইট? কিন্তু তাদেরকে প্রথমে ডাকছে এখন, রাইট? ওই যে পট পরিবর্তন এটাকে বলা হয়। তো সুতরাং ইউ নেভার নো, আরেকদিন দিয়ে রাজপথে, ঢাকার রাজপথে আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে, আবার একদল তরুণ বা তরুণী বা একদল গোষ্ঠী আবার বাইরে হবে, সেই বর্তমান সরকার নিপাত যাক, তারা আবার বলবে। এই যে কয়েকটা নিপাত যাক কইতে গ্রামে গঞ্জে পাড়ায় তারা একটা বৃহৎ শক্তি হয়ে দাঁড়াবে, এবং তারা বিভিন্ন খুদ বাইর করবে। অন্যায় না করলে অন্যায় অপরাধ বাইর করা ভেরি ডিফিকাল্ট কিচ্ছু না, কারণ একটা গরিব অসহায় দরিদ্র একটা দেশ। কেউ বলবে আমি এইটা পাই নাই, কেউ বলবে আমি ওইটা পাই নাই, কেউ বলবে আমি লুঙ্গি পাই নাই, কেউ বলবে আমি শাড়ি পাই নাই। কত দিবেন আপনি? আর যত দিবেন তত বেশি আপনি দুষ্পন্ন হবে। সুতরাং ওই ছাত্ররাই নাইবার যায় যে আসে সেখানে বলি। সো পলিটিক্যাল ক্রাইসিস কখন সৃষ্টি হবে সেটার উপর এটা ডিপেন্ড করে, কখন হিয়ারিং হবে। তখন আপনার আইনজীবীদেরকে লয়ারিং, ওইটাই হলো টেকনিক। লয়ার উইল ফাইন্ড এ এক্সকিউজ, lawyer will find a defense, lawyer will find an argument in favor of you, এবং সেটাই ল স্কুলে টিচিং করা হয় যে আপনার পক্ষে কোনো না কোনোভাবে কোনো যুক্তিতর্ক পাবে এবং তখনও উইন করবেন।
ধরা গেছে, একসময় ধরা গেল বিএনপির পতন হইতে 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 এমন পর্যায়ে গেছে ডিপার্টমেন্ট অফ স্টেটের কাছে, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের কাছে তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে বিএনপি টিয়ার 3rd টেররিস্ট অর্গানাইজেশন। এখন টিয়ার 3 অর্থাৎ বিএনপি 3য় পর্যায়ের একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে ডিপার্টমেন্ট অফ স্টেট কোনো ক্ষেত্রে কোনো জাজে তারা অ্যাকসেপ্ট করছে। বাট কিছু জাজ বলল যে জাজের নিকটে ওয়ান অফ দ্য লয়ার অশোক কুমার কর্মকার, সে একটা লিটিগেশন নিয়ে আসলো নিউ জার্সি কোর্টে যে নো দ্যাটস রং, বিএনপি ইজ নট এ টেররিস্ট অর্গানাইজেশন। বাট উনি কিন্তু রক্তে মাংসে গড়া আওয়ামী লীগ, উনি ফকেশে আওয়ামী লীগ, উনি কোনো বিএনপি না। বাট প্রফেশনাল লাইফে উনি এমন একটা আর্গুমেন্ট তুলতে সক্ষম হয়েছে যে দেখো বিএনপির আমলে তোমরা এই সরকারের সাথে সম্ভব কত কথাবার্তা বলেছ, বিচারপতি শাহাবুদ্দিন বাংলাদেশে গিয়েছে, ক্লিন্টন বাংলাদেশে গিয়েছে, রাষ্ট্রপ্রধানদের সাথে অনেক ভাব বিনিময় হয়েছে, তোমরা তখন তো কিছুই বলো নাই। এখন অল অন এ সাডেন তোমরা ডিপার্টমেন্ট অফ স্টেট কোন যুক্তিতে বলো বিএনপি টেররিস্ট অর্গানাইজেশন? বাট ওই আর্গুমেন্টের পরিপ্রেক্ষিতে নিউ জার্সি জাজ বলে যে নো, সে লিখছে নো, I am satisfied that BNP is not a terrorist organization. But some of the judges say you are a terrorist organization. But at the end of the day, যখন বিতর্কিত conflicting judgment থাকে, then US Supreme Court is the only one to give the final judgment. But ওই পর্যন্ত কেউ কেসটা নিতে পারে নাই। So judiciary, এখানকার judiciary is very complicated and very clean. এটা একতরফা খালি আপনি প্রেসিডেন্ট আপনার পক্ষে আছে, আপনি একটা রায় পাবেন, কোনো কথা নাই। প্রেসিডেন্ট আপনার বিরুদ্ধে কথা বলে এর অর্থ এই নয় যে আপনি জেলে যাবেন। সো দ্যার ইজ এ সিস্টেম, অ্যান্ড সিস্টেম ইজ বিল্ড ইন সো সফিস্টিকেটেড ওয়ে এভরিবডি ক্যান গেট জাস্টিস। যেমন ধরুন কিছু অপরাধ আছে, যেমন আপনি ভাঙচুর করলেন, ভাঙচুরের জন্য একটা রেগুলার স্ট্যাচুতে আপনাকে বিচার হবে। বা ভাঙচুরটা যদি এমন হয় যে রানা একটা বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায়ের লোক, সেই জন্য আমি তার ঘর ভাঙছিল, সেটাকে বলা হয় হেট ক্রাইম। এবং হেট ক্রাইমের বিচার হচ্ছে ট্রিপল দি পানিশমেন্ট। সো এই যে আইন কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে কাজ করে। সো যেটা মূল কথা আবারও আসি, অ্যাসাইলি যারা আছেন তারা দি বেস্ট অ্যাডভাইস হবে টক টু ইউর লয়ার। তারা স্টেটমেন্টে অ্যাডজাস্ট করবে এবং তারা জানে কী লিখবে, এবং দ্যাট শুড বি সলিউশন। বর্তমান হবে জাস্ট প্রে অ্যান্ড হোপ দ্যাট আমাদের কান্ট্রি মুভ টু রাইট ডাইরেকশন। আমরা যেন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, সুবিচার প্রতিষ্ঠিত হয়, ফেয়ার অ্যান্ড ইকুইটি যেন গভর্নমেন্ট হয়, সেটাই আমরা বিদেশ থেকে প্রত্যাশা। এর বেশি আমরা এখানে কিছু করার না। ঠিক আছে, আপনার আলোচনাটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার প্রশ্নটি ছিল, এবং আপনি একটা পর্যায়ে আলোচনার মাঝখানে বলেছেন যে ইউএস গভর্নমেন্ট এই বাংলাদেশে প্রচুর লোক পাঠিয়ে দেয়, নোয়াখালীর কথা বললেন বা রাঙামাটির কথা বললেন, পার্বত্য চট্টগ্রামে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. তাদেরকে গোপনে খবর নেওয়ার কথা বলে, নানান কিছু বলে, অর্থাৎ আমি যে অ্যাপ্লাই করেছি আসলে আমি সত্যি বলেছি কিনা আমার সম্পর্কে, এবং আমার সম্পর্কে দেখা যাচ্ছে আমি না জানি তার থেকে বেশি কিছু জাজ জানেন বা ইমিগ্রেশন অফিসার জানেন, এই কথাগুলো আপনি বললেন। তাহলে সেক্ষেত্রে যে প্রশ্নটি আমার ছিল, যেটা নিয়ে মানুষ আশঙ্কিত, সেটি হচ্ছে যে এখন যদি জাজ আমাকে বলে, আমি যদি জাজ হই, আমি যদি আপনাকে বলি যে তুমি তো এ দেশে এসেছিলে একটা সময়, তুমি বলেছিলে এই কথাগুলো যে তোমার জীবনের নিরাপত্তা নেই এই সরকারের দ্বারা, তো সে সরকার তো এখন চলে গেছে, সে তার এখন নাই। এখন তোমার আমরা যতটুকু খবর পেয়েছি আমার লোকদের দ্বারা, এখন তোমাদেরই সরকার বা তোমাদের মতানুযায়ী বা একটা নিরপেক্ষ সরকার এখন এখানে আছে, তো সেক্ষেত্রে তো তোমার আর কোনো লাইফ থ্রেটেন নাই, তাহলে তুমি এখানে খালি থাকবা কেন? তাহলে কি তোমার উদ্দেশ্যটা খারাপ আমেরিকায় থাকা? তাহলে আগের যে তুমি আবেদন করেছিলে তুমি নির্যাতিত, তোমার জীবনের কোনো নিরাপত্তা নেই, তাহলে এই কথাগুলো কি ফেক? তাহলে কি এই ধরনের অবস্থা হতে পারে কি না? যদি হয় তাহলে সেক্ষেত্রে যারা আসলেই তো আমরা এই দেশে থাকতে চাই, আমার
বউ বাচ্চা নিয়ে সুন্দর দেশে থাকতে চাই, তাদের ক্ষেত্রে কি করণীয়? আপনার সেম কোশ্চেন তো আবার জিজ্ঞাসা করছে রানা ভাই, এগেন বলি, কারণ ওখানে শুধু আপনার আওয়ামী লীগ বা সরকার দল কর্তৃক আমি নির্যাতিত নিপীড়িত হয়েছি সেটাই বলা হয় না, সেখানে আরেকটা প্যারাগ্রাফে বলা হয় এবং ওই যে দলীয় রাজনীতি, দলীয় কোন দল পরবর্তীতে ব্যক্তিগত শত্রুতে পরিণত হয়েছে, যাদের সাথে আমরা রাজনীতি করতাম সমসাময়িক, যেমন ধরুন আপনি বিএনপি করেন, দেখা গেল বিএনপিতেই আবার বা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগেই আবার দুইটা রাইভাল পার্টি থাকে। কেননা যখন ইলেকশনের সময় কিন্তু দুইজনে নমিনেশন চায় একই দল থেকে, তো দুজনকে তো নমিনেশন দেওয়া যাবে না, তখন একটা বিদ্রোহী গ্রুপ হয়, ওই বিদ্রোহ গ্রুপ কিন্তু ওই সরকারের পক্ষে থাকে না। এবং ওইখান থেকেও দেখা গেছে অনেকে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে, সে সরকার থাকাকালীনই সে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতেছে যে আমি সরকারের রোষানলে সত্য কথা বলেছে, তাই কারণ আমাকে নমিনেশন দেয় নাই, দেন আই উইন, এবং স্টিল আমাকে সংসদে থাকতে দেওয়া হয় নাই বা আমাকে নির্বাচিত হতে দেওয়া হয় নাই, সেনাবাহিনী দিয়া পুলিশ দিয়া আমাকে পদদলিত করা হয়েছে, জনগণের ম্যান্ডেট আমাকে নিতে দেওয়া হয় নাই। দ্যাট কুড বি এ গুড আর্গুমেন্ট টু উইন দি কেস অলসো। তো সুতরাং যেটা অ্যাগেইন শুধুমাত্র সরকার পরিবর্তন হলে যে আপনার রাজনৈতিক আস্থার আবেদনটা ভুলণ্ঠিত হবে এমন কোনো কথা নাই। দ্যাট শুড বি সো মেনি আর্গুমেন্ট আরও বাকি আছে সেখানে বলার। অনেক ধন্যবাদ। তার মানে আপনার আলোচনার মধ্যে দিয়ে আমরা যেটা বুঝতে পারি যে আইনের মতোই চলে দেশে, সুতরাং আমরা যারা আবেদন করেছি এই ধরনের অবস্থার প্রেক্ষিতে তাদের অত ভয়ের কিছু নাই। কারণ হচ্ছে যে আমার যুক্তি বা আমার ঘটনা বা আমার বর্ণনা সঠিক যদি থাকে এবং তার সাথে যদি তথ্য উপাত্ত এবং প্রামাণিক কাগজপত্র সবকিছু থাকে, তাহলে সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। এটাই হচ্ছে আসল কথা। সুতরাং সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যারা এই ধরনের আশঙ্কায় ভুগছিলেন বা আমাদেরকে নানানভাবে বলেছেন, তাদেরকে চিন্তার কোনো কারণেই। বিষয়টি সম্পূর্ণ বিচারের যারা এই কার্যক্রমের সঙ্গে যারা জড়িত আছে, সেটা কোর্ট হোক বা ইমিগ্রেশন অফিসার হোক, দেখবে আপনার কেসটির ভ্যালিড রিজনটা কি আছে না আছে সেটার উপরে। তো অনেক ধন্যবাদ। আমরা দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে বাংলাদেশে কারফিউ চলেছে বা আন্দোলন চলছিল, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের এমবাসিতে আবার ইন্টারভিউর একটা ব্যাকলগ পড়ে গেছে। সেক্ষেত্রে যারা এই মধ্যে কারফিউর মধ্যে ইন্টারভিউ ডেট পেয়েছিল, তাদের ক্ষেত্রে তারা কিভাবে জানবে, কিভাবে তাদের ইন্টারভিউটা নেবে, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তবে দুই একটা প্রশ্ন এসেছে আমাদের ফেসবুকে, আমি একটু বলে নিই প্রশ্নগুলো, আপনি একটু বলছেন। মাই ওয়াইফ ইজ ফাইসাল বিন শাহাব, তিনি বলছেন মাই ওয়াইফ ইজ এ গ্রিন কার্ড হোল্ডার অ্যান্ড she has applied for me in May 2022, but we didn't get approval later. How many days it take to approval, and what is final action date and dates for filing applications? Yes, the green card holder, so the approval ডিপেন্ড করে কোন অফিসার প্রসেস করতেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ইভেন কি রিসিভ নোটিশ দেওয়ার আগেই 1 মাসের ভিতরে অ্যাপ্রুভাল দিয়ে দেয় ভাই বোনের অ্যাপ্লিকেশন ইভেন কি। তো সুতরাং আপনারা যেহেতু অ্যাপ্রুভাল দেয় নাই, আপনার জন্য বেস্ট হবে গো টু uscis.gov অ্যান্ড ফাইলিং রিসিপ্ট নাম্বার যেটা যখন আপনি টাইপ করবেন, স্ট্যাটাস দেখা যাবে কোনো কিকব্যাক আছে কিনা, কোনো RFE রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্স আছে কিনা দেখবেন। যদি কিছু না থাকে, দ্যাট মিনস তারা রিভিউ করতেছে, আপনার অ্যাপ্রুভাল হবেই। আর সময় লাগবে। এখন যেহেতু ব্যাকলগ, আমরা এভরি মর্নিং ইমেল পাচ্ছি ঢাকা থেকে যে আজকে কারফিউ, কালকে জরুরি অবস্থা, বিশেষ বিবেচনায় বেশি কোনো কার্যক্রম স্থগিত, ইভেন কি এক্সপেডিয়েটেড ইমার্জেন্সি রিকোয়েস্ট, একজন মারা গেছে, তারাও বলছে সরি ইউ ক্যানট ফাংশন হিয়ার, সো দে আর নট ডুইং এনিথিং। এবং যাদের ইন্টারভিউ ডেট ছিল, আজকে ছিল, গতকালকে ছিল, এরা কিন্তু আবার ডেট পাবে। যখন পরিস্থিতি স্বাভাবিক আসবে, তাদের ক্যালেন্ডার অনুসারে তারা ডেট পাবে, সেটা নিশ্চিত। তবে বর্তমানে তাদের কার্যক্রম সম্পূর্ণ স্থগিত। আর এই পার্টিকুলার কোশ্চেন, যারা গ্রিন কার্ডধারী, তারা 4.5 ইয়ার ওয়েটিং টাইম, বা ইতিমধ্যে যদি আবেদনকারী সিটিজেন হয়ে যায়, সে ওইটা যখন আপলোড করবে, দ্যাট কুড বি কুইকার। অনেক ধন্যবাদ ফয়সাল বিন শাহাব, আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ফারুক ইয়াসিন, তিনি বলছেন মাই ব্রাদার হ্যাজ মাল্টিপল ভিসা, ইফ হি কাম হেয়ার ক্যান হি চেঞ্জ টু F1, মানে স্টুডেন্ট ভিসা আছে, প্লিজ রেসপন্স, মানে জানতে চাচ্ছে। ইয়েস,
F1 ভিসা আসার পরে যার প্রচুর সম্ভাবনা, সেখানে আসার পরে যারা যারা বিবাহযোগ্য, তারা বিয়ে করে জাস্ট গ্রিন কার্ড করতে পারে, যদি আপনার স্টুডেন্ট ভিসা কন্টিনিউ রাখতে পারেন 3 to 4 ইয়ার, আপনি EB3 এখন ভেরি গুড ওয়ে টু গেট গ্রিন কার্ড এখান থেকে, সেটা করতে পারেন। ইভেন কি যারা H1, যারা স্টুডেন্ট ভিসার থেকে H1-এ যাইতে পারেন, বিগ কোম্পানি যদি আপনাকে স্পন্সর করে H1 ক্যান লিড টু এ গ্রিন কার্ড। তারা সো মাচ অপরচুনিটি, ডিপেন্ড করে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, হিউজ অ্যামাউন্ট যদি ইনভেস্ট করতে পারেন, ইনভেস্টমেন্ট ভিসা, তারা সো মাচ অপরচুনিটি। যুক্তরাষ্ট্র ইজ অলওয়েজ ফেয়ার অ্যান্ড ইকুয়াল, তারা শুধু সবার জন্যই। যার কাছে কোনো লেখাপড়া নাই, হি ক্যান ডু EB3 অর্থাৎ আপনি যদি ডিশ ওয়াশিং করতে পারেন, ফুড সার্ভ করতে পারেন, ফুড প্রিপারেশন শিখতে পারেন, ম্যাকডোনাল্ড বিগ হিউজ কোম্পানি, তারা লক্ষ 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 কর্মচারী ঘাটতি আছে সেখানে EB3, এবং EB3 ইজ দ্য বেস্ট ওয়ে টু গেট গ্রিন কার্ড বাই এনিওয়ান। ইভেন কি যারা বাংলাদেশে আছে, সচ্ছল ফ্যামিলি, $30,000-40,000 খরচ করতে চান, ও সড়ক পথে ঝুঁকি না নিয়ে তারা EB3 করেন, ইজিলি গ্রিন কার্ড পেতে পারেন। অনেক ধন্যবাদ ফারুক ইয়াসিন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তবে এক্ষেত্রে আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি বললেন প্রচুর টাকা আছে ইনভেস্ট করলে, এগুলোর কি কোনো পরিমাণ নির্ধারণ করা আছে বা নিয়মটা কি আছে? সেই নিয়মটা ছিল একটা $500,000, একটা 900। তবে বি কেয়ারফুল, এই ইনভেস্টমেন্টে একটা কথা, যে ইনভেস্টমেন্ট ইজ অলওয়েজ অ্যাট রিস্ক। অনেক সময় ইনভেস্টমেন্ট ফল হইতে পারে। এগুলো স্টেট ফান্ডেড কতগুলো স্টেট রিকগনাইজড কতগুলো অর্গানাইজেশন আছে, কোম্পানি আছে, ওই কোম্পানির আপনি পার্টনারশিপ হবেন, ইনভেস্ট করবেন। কোনো কারণে যদি কোম্পানি ফল করে, দেন লেটস সে আপনি 900,000 সেখানে ইনভেস্ট করলেন, $9 লক্ষ, সেখানে প্রায় $1 লক্ষ মতো লস হবে। সেটা অ্যাটর্নি ফি, অ্যাকাউন্টিং ফি, আরও সাপোর্টিং সার্ভিসের ফি, এবং ওই টাকাটা ফেরত পাইতে আবার অনেক ক্ষেত্রে 3-4 বছর সময় লাগে উঠে নিয়ে আসতে। সুতরাং যাদের প্রচুর টাকা, যেমন $1 মিলিয়ন যিনি ইনভেস্ট করছেন, যদি $20 মিলিয়ন পকেটে না থাকে, $1 মিলিয়ন না দিয়ে $1 মিলিয়ন আপনি ইনভেস্ট করবেন না, কারণ শুধু $1 মিলিয়ন আছে, $1 মিলিয়ন যদি এখানে ফল্ট হয়, দেন ইউ ক্যান হার্ট অ্যাটাক। তো সুতরাং যাদের প্রচুর টাকা আছে, ইউ ক্যান ট্রাই, বাই ইনভেস্টমেন্ট ইজ অলওয়েজ অ্যাট রিস্ক সামটাইম। এবং সবচেয়ে ইজি পথ হলো এখনকার সময় EB3। আর যাদের হাই স্কিল আছে, ভেরি ট্যালেন্টেড, MBA ডিগ্রি আছে, এবং ভেরি ট্যালেন্টেড এক্সিকিউটিভ, কয়েকটা ভালো পজিশনে ছিল, যেমন ভালো জার্নালিস্ট ছিল এবং ভালো স্যালারি পেয়েছিলেন, তাদের পাবলিকেশন আছে, তাদের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং ন্যাশনাল রিকগনাইজ অ্যাওয়ার্ড পেয়েছেন, বিভিন্ন ইনভাইটেশন আসছেন, বিভিন্ন অ্যাওয়ার্ড রিকগনিশন আছে প্রচুর আমাদের বাঙালির বর্তমানে প্রচুর। NIW, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে, যেমন আপনি রানা আহমেদ, আপনি একজন 15 বছর পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে সাংবাদিকতা করেছেন, সাংবাদিকতা করতে গিয়ে বিভিন্ন রাষ্ট্র ভবন করেছেন, বিভিন্ন হেভি ডিউটি সেলিব্রিটিদেরকে কাভারেজ দিয়েছেন, বা ভালো ভালো কোনো ইস্যু নিয়ে কাভারেজ করেছেন, এবং সেজন্য ভালো মঞ্চে কথা বলেছেন, বুক পাবলিকেশন আছে, রেকর্ডিং আছে, তাহলে আপনাকে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার অর্থাৎ যুক্তরাষ্ট্রের সরকার মনে করে যে আপনার মতো লোককে এখানে যদি রাখা হয়, গ্রিন কার্ড দেওয়া হয়, আপনি নিজের জন্য জব সৃষ্টি করবেন, অ্যাট দি সেম টাইম ইউ ক্রিয়েট এ জব ফর মেনি আদার পিপল। সেজন্য ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার বেসড EB1 and EB2, এমপ্লয়মেন্ট বেসড 1 and 2, যেমন ডক্টর ইউনুসের মতো মানুষ, যেমন আরও একটু নিচের লেভেলে যদি যায়, যেমন মমতাজ একজন শিল্পী, সে শিল্পী, তার কোনো PhD ডিগ্রি নেই, বাট তার শিল্পী, তার গান, একটা গান গাইলে সে হয়তো $2,000 চার্জ করতে পারবে, এবং তার সাথে বাদ্যযন্ত্রের লোক লাগবে, ড্রাইভার লাগবে। একটা ধরে নেওয়া হয় যে তার মতো একজন শিল্পীকে যদি এখানে গ্রিন কার্ড দেওয়া হয়, যুক্তরাষ্ট্র ইকোনমি, কালচার ডেভেলপ হবে। সো ওই নিরিখে NIW প্রোগ্রাম ইজ দি এক্সেলেন্ট। রিসেন্টলি গত 2-3 সপ্তাহ আগে একজন সাংবাদিক NIW-তে EB2 গ্রিন কার্ড পেয়েছে। অনেক ধন্যবাদ জনাব মজুমদার বিষয়টি পরিষ্কার করার জন্য। আমাদের একজন দর্শক টেলিফোনে আছেন, তার ফোনটা একটু নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি ভাই, আমি একটা কোয়েশ্চেন করতে চাইছিলাম ওনাকে, যে যেহেতু আমরা আমার I-360 উইন হয়ে গেছে, সেহেতু কি ট্রাম্প আসলে আমাদের কোনো প্রবলেম হবে?
কেসটা উইন হয়ে গেছে। আপনি কি প্রশ্নটা বুঝেছেন? আমি ভালো করে বুঝছি। শুনেন, হাজারো বছর আগের কথা, হাকিম নয় হুকুম নয় না। আপনার কেস যখন উইন হয়ে গেছে, এরপর ট্রাম্প আসুক যে আসুক, এটা আপনার অর্ডার ইজ অর্ডার, আপনি ইউ আর গুড। এছাড়া আমাদের কাছে একটা অমূলক সংখ্যা আছে, ট্রাম্প আসুক, ট্রাম্প ইচ্ছা মতো, যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্রে ট্রাম্প ইচ্ছা মতো কিছুই করতে পারবে না। ট্রাম্প এখানে যখন আপনার নিউ ইয়র্কে লাস্ট টার্মে উনি অর্ডার দিয়েছিল যে সবাইকে ঘরে ঘরে গিয়ে তাল্লাশি করে বাইর করে দেশে পাঠিয়ে দিও। স্টেট হ্যাভ অ্যানাদার সোভারেন্টি, কিন্তু এখানে স্টেট বলছে না না, তোমার এই আদেশ আমরা এখানে মানব না। এখানকার লেজিসলেটররা ফেডারেল কোর্টে গিয়ে ফেডারেল জাজের কাছে আপত্তি জানাইছে এবং লোকদেরকে রিপোর্ট করতে দেওয়া হয় নাই। সুতরাং ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার যদি করেও সেটা প্রতিবাদ করবে দেয়ার যে কোর্ট। এখানে আবার চেক অ্যান্ড ব্যালেন্স কাকে বলা হয়? যেমন যদি প্রেসিডেন্ট ভুল কোনো একটা অর্ডার দিয়েও থাকে, সেটাকে সাথে সাথে চ্যালেঞ্জ করার জন্য কোর্ট আছে। কোর্ট হলো সংবিধানের রক্ষক এবং কোর্ট হলো লাইফ টাইম টেনিউর। কোর্টের যারা কিন্তু ইভেন কি ট্রাম্প অ্যাপয়েন্টমেন্ট করেছে, কিন্তু সেটা আমি বিরুদ্ধে অর্ডার দিতে দ্বিধাবোধ করবে না, কারণ ট্রাম্প কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে, নিয়োগ দিতে পারবে, কিন্তু ফায়ার করতে পারবে না। সেই স্কিম সিস্টেমটা করে রাখছি। আজকে সিনহা গিয়া অনেক কথা বলতেছে কানাডা থেকে, রাইট? এখানকার সিস্টেম কিন্তু তা না। এখানে সিনহাকে বসেছেন, তো সিনহা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিতে পারতো, দেশ ত্যাগ করতে হইতো না। কিন্তু আমাদের দেশে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যেখানে সংবিধানের প্রয়োগ হয় না, এখানকার বিচারপতি মতো নট এ জোক। বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতিরা অলমোস্ট সামটাইম মোর পাওয়ারফুল দ্যান দি প্রেসিডেন্ট অফ দি কান্ট্রি। সুতরাং তার কোনো ভয় নেই। সুপ্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আরও কিছু প্রশ্ন আমাদের ফেসবুকে আছে, সেগুলো আমরা দেব এক এক করে। তবে তার একটি বিরতি নিতে চাই এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বাকি আলোচনাগুলো করব এবং আপনাদের প্রশ্নেরও উত্তর দেবো, তবে একটি ছোট্ট বিরতির পরে। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ লজ এবং কমিউনিটি লিডার, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। তো জনাব মজুমদার, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, যে আপনি এই বিষয়টি নিয়েও অনেক কাজ করেন, যে এই আমেরিকাতে আমরা বিভিন্ন সময়ে রাস্তায় চলতে যেয়ে, হাঁটতে যেয়ে, গাড়ি চালাতে যেয়ে বিভিন্নভাবে আমরা দুর্ঘটনার শিকার হই। তো এই ধরনের দুর্ঘটনার যদি আমরা শিকার হই, একজন দুর্ঘটনাকারী ব্যক্তি হিসেবে আমার কি অধিকার আছে বা আমার কি দায়িত্ব আছে, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে ছোট্ট দুটো প্রশ্ন আছে, দুই এক কথায় আপনি জবাব দিতে পারবেন। ইফতেখার রিকি তিনি এই বিষয়টি নিয়ে আমি বলতে চাই এই কারণে যে অনেকেরই জানা দরকার। তিনি বলছেন, হাউ লং সিটিজেনশিপ ইন্টারভিউ নাও? Oh, sure. This is very good question because very quick. আমরা এভারেজ এভরি উইক ইন্টারভিউ পাচ্ছি। আমাদের 6 মান্থে, মানে আবেদনের কত দিনের মধ্যে ইন্টারভিউ পাওয়া যাচ্ছে? 4 to 5 মান্থও পাইছি। বা অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করে অফিসারদের উপর। অনেক অফিসার একটু ওয়ার্কলোডের কারণে লেটই হয়, বাট ফেয়ারলি ভেরি কুইকলি এখন ইন্টারভিউগুলো নিচ্ছে। আমি এমনও জানি যে 2-3 মাসের মধ্যেও পেয়ে গেছে, 2-3 মাসের ভিতরে আসে গেছে। ইভেন কি সিটিজেনশিপ ওথ সেরিমনিগুলো যদি কোনো হল পাওয়া না যায়, ফার্কে গিয়ে তারা করে দিচ্ছে। ইভেন কি অনেকগুলো অফিস শনিবারে খোলা রাখছে যাতে মানুষ ইন্টারভিউ নিতে পারে, এবং ইট ইজ কুইক। আমি হাইলি এনকারেজ করবো ইচ অ্যান্ড এভরি ওয়ান, যাদের সময় হয়েছে তারা যেন অ্যাপ্লাই করে। ইভেন কি যাদের টাকা পয়সা নাই তারা যেন মেডিকেড থেকে একটা লেটার নিয়ে করতে পারে, অথবা ট্যাক্স রিটার্নদের কপি জমা দিলে সেখানে আর ফি লাগবে না। এছাড়া যারা বয়স্ক, বিশেষ করে 60+ এজ, তারা যদি মেমোরি লস হয়ে থাকে, চোখে বা কানে না দেখার কোনো বিষয় থেকে থাকে, তাহলে ডাক্তার 648 ফর্ম যদি ফিল আপ করে দিয়ে, তাহলে আর আপনার আর পরীক্ষাও লাগবে না, ফিও লাগবে না, পাচ্ছেন। এছাড়া যারা প্রমাণ করতে পারছে যে তাদের শারীরিক এমন কোনো অসুস্থতা আছে, তারা ইমিগ্রেশন অফিসে যাওয়ার মতো ক্ষমতা নাই, সেই ক্ষেত্রে
ইমিগ্রেশন অফিসার আপনার বাসায় এসে ইন্টারভিউ নিতে পারে। সুতরাং দেয়ার আর লটস অফ গুড থিং হ্যাপেনিং ইন দিস কান্ট্রি, লাইক আই সেড অলওয়েজ এরা ফেয়ার অ্যান্ড ইকুয়াল। সো আপনারা, আমি হাইলি এনকারেজ করবো এবার যেহেতু নির্বাচনের বছরে দেশে তাড়াতাড়ি ভোটে অংশগ্রহণ করুক। সুতরাং সুপ্রিয় দর্শক, ইফতেখার রিকি, আপনি যদি আবেদন করে থাকেন তাহলে ধরে নিন আজকে যদি করেন 2 থেকে 3 মাসের মধ্যেই আশা করি আপনার সিটিজেনশিপের পরীক্ষা হয়ে যাবে এবং ওত হয়ে যাবে, কিছুদিন পরেই ওত হয়ে যায়। তো সুতরাং আপনার যদি না করে থাকেন তাহলে দ্রুত করে ফেলেন। আমিনা খান, আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নগুলোর উত্তর আমরা সাধারণত দিতে চাই না, তারপর আপনি একটু যেহেতু করেছেন তো বলবো যে আমার বড় ভাইয়ের অ্যাপ্লাই ছিল 2017 নভেম্বরে, আমি সব কিছু জমা দিয়ে ভেরিফাই হয়ে গেছে, ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করছি, কতদিনের ভেতরে ইন্টারভিউয়ের ডেট পাবো জানালে উপকৃত হব। শিওর, এই কথাটা বলা অত্যন্ত দুরূহ। ফার্স্ট অফ অল, এখন তো অচল অবস্থা সৃষ্টি হয়েছে, এই অচল অবস্থা কবে সচল হবে সেটা আমরা বলতে পারছি না, বাট ইউল গেট ইট। জাস্ট আমরা বলতে হবে যে জাস্ট ধৈর্য ধরতে হবে, এটা আসবে। আসলে এই ধরনের যে কারণে বলি যে আমরা এই কতদিন সময় লাগবে এটা বলা কঠিন, এটা ইমিগ্রেশন জাজের পক্ষেও বলা সম্ভব না, বা সরি যেটা বললাম যে ইমিগ্রেশন অফিসার বলা সম্ভবপর নয়, অ্যাটর্নিদের পক্ষে বলা সম্ভবপর নয়। তারপরেও আপনাকে এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তো এই যে বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম, যে দুর্ঘটনার বিষয়টি, যে প্রশ্নটি আপনাকে করেছিলাম যে আমরা বিভিন্ন সময় চলতে ফিরতে গাড়ি চালাতে গিয়ে বিভিন্নভাবে যে কোনো কারণে হোক আমরা অনেক সময় দুর্ঘটনার শিকার হই। তো দুর্ঘটনার এই শিকারের ব্যক্তি হিসেবে আমার কি অধিকার আছে কিংবা কি দায়িত্ব আমাকে পালন করতে হবে, বিষয়টি যদি আপনি বিস্তারিত আলাপ করেন, কারণ এখানে আমাদের এই শহরে লক্ষ লক্ষ গাড়ি চলে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এবং রাস্তায় চলতে যেও আমরা বিভিন্ন মনে করতে পারেন যে প্রতিবারে আমি আলাপ করি, কারণ এটা প্রচুর আলোচনার দাবিদার। দেখেন, শুধু গাড়ি ছাড়া বাস, ট্রেন, লরি, এয়ারলাইন্স, এবং কারো বাসায় বেড়াইতে গেছেন, কোথাও হাসপাতালে গেছেন, স্কুলে গেছেন, পার্কে গেছেন, কোথাও কোনোভাবে যদি কারো দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হন, আপনার অধিকার আছে। কারণ কথাগুলো আমি বারবার বলি এই জন্য, অনেক লোক আছে, যেমন আজকে যেটা আমি বলছি কালকে সেটা বাসি হয়ে যাচ্ছে, কারণ আগামীকালে কিন্তু লক্ষ লক্ষ লোক যুক্তরাষ্ট্রে আসছে, নতুন লোক আসতেছে। নতুন লোকদের একটা ভয় যে আমি টুরিস্ট মাত্র, আমার এখানে গ্রিন কার্ড নাই, আমি যদি এখন FBI এর গাড়ি ধাক্কা খাইছি, এটা যদি কেস করি তাহলে তো আমার গ্রিন কার্ডও হবে না, আমি দেশে চলে যেতে হবে। দ্যাটস রং, কারণ আপনি FBI-কে দোষারোপ করতেছেন না, এখানে FBI এর গাড়িটা প্রটেক্টেড বাই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি এদেশে এত পাওয়ারফুল। আপনি MetLife-এর বিল্ডিং দেখলে বুঝবেন যে কোনো রাষ্ট্রীয় অতিথিখানাও এত বড় নাই, রাজপ্রাসাদ এত বড় নাই, কারণ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি ইজ সো মাচ। দেখেন, এই সারি সারি বাড়ি দেখতেছেন, প্রত্যেকটা বাড়ি ইন্স্যুরেন্সের আওতায় আছে, প্রত্যেকটা বাড়ি $10,000 যদি এভারেজ পে করে দেখেন কত $1 বিলিয়ন। নিজের বাড়ি তো দূরের কথা, আপনি ভাড়া আছেন সেখানেও ওই ভাড়াটাকেও ইন্স্যুরেন্সের আওতায় আনা হয়। সুতরাং এই ইন্স্যুরেন্স কোম্পানি, দেখেন একটা গাড়ি আপনি 12 বছর চালালেন, কোনো অ্যাক্সিডেন্ট হয় না, এর অর্থ এই নয় যে 13তম বছরে আপনি পয়সা দিতে হবে না, সেম পয়সা দিতে হবে। কিন্তু যখন অ্যাক্সিডেন্ট একটা হয়, তারা পয়সা ভেরি গ্ল্যাডলি হাসি মুখি টাকা দিয়ে দেয়, সেখানে কোনো দলাদলি নেই, কোনো মারামারি নেই, কোনো ফাটাফাটি নেই। সুতরাং নির্ভয়ে নির্দ্বিধায় যখনই কোথাও আপনি ক্ষতিগ্রস্ত হন, আপনি কি লিগ্যাল হন বা ইলিগ্যাল হন, স্টুডেন্ট হন বা বিনা ভিসায় এসে থাকেন, বর্ডার ক্রস করে এসে থাকেন, যুক্তরাষ্ট্রের ল্যান্ড মানে যুক্তরাষ্ট্রের ভূমিতে আসার সাথে সাথেই যে আপনার যে অধিকার, আমার সেই অধিকার, এবং যুক্তরাষ্ট্রের সংবিধান সেই নিশ্চয়তা আপনাকে দিচ্ছে, আমি নিশ্চয়তা দিচ্ছি না। সুতরাং দেয়ারফর বিনা ভয়ে, এবং অনেকের দেখা গেল আপনি কেউ আপনাকে ভুল চিকিৎসা করছে বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ভয় হাসপাতালে যাচ্ছেন না, বিল আসবে না, বিল আসবে না। আপনি যদি অসহায় দরিদ্র নিরীহ মানুষ হয়ে থাকেন, মেডিকেল আপনাকে পে করবে, বিকজ উই হ্যাভ টনস অফ মানি ইজ নেভার এ প্রবলেম। কারণ যুক্তরাষ্ট্র হলো সারা ওয়ার্ল্ডের কাস্টোডিয়ান অ্যান্ড গার্ডিয়ান, সারা ওয়ার্ল্ডকে যুক্তরাষ্ট্র যে এইড দেয়, এটা আপনি শুনে সারপ্রাইজ হবেন। এই এইড যদি ডাবল করা হইতো, তারা সারা ওয়ার্ল্ডে কোনো দরিদ্রতায় থাকে না। সত্যিকারের ওয়েলফেয়ার স্টেট, সত্যি ওয়েলফেয়ার স্টেট বলতে যা বোঝায়। আমরা যেটা অফার করি সেটা পৃথিবীর কোথাও অফার করবে না। যা আপনি রোমে যান, আপনার জাপানে যান, জাপানিজ হইতে পারবেন না। আমেরিকা থাকেন, আপনি আমেরিকান হতে পারবেন। সুতরাং আমেরিকা গিভ ইউ ডিগনিটি, আমেরিকা গিভ ইউ রেসপেক্ট, আমেরিকা গিভ ইউ মানি, আমেরিকা গিভ ইউ নিশ্চয়তা, সিকিউরিটি থ্রু দি ইন্স্যুরেন্স। সুতরাং এই জন্য প্রত্যেকটা সেগমেন্টে আমি যখনই আসি তখনই অ্যাক্সিডেন্ট ভিকটিমদের অধিকার নিয়ে কথা বলি। টর্ট ল এর প্রয়োগ যুক্তরাষ্ট্রের সাথে পৃথিবীর কোথাও
হয় না, কারণ আমরা কম্পারেটিভ ল স্টাডি করছি ল স্কুলে, এখানে সারা ওয়ার্ল্ডের পৃথিবীর কোথাও এত স্বচ্ছ এত ভালো ল নাই। সুতরাং এই আইনের আপনারা সুযোগ নেবেন, আজকে আসছেন বা কালকে আসছেন, ডাজন্ট ম্যাটার, এনি টাইম আপনি আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নাই। আপনারা আসবেন, আপনার যাকে পছন্দ হয় ডাইনে বাঁয়ে সব জায়গাতে আমরা কমিউনিটি এত বেশি এখন আপনার লয়ার আছে এবং লয়ার ইজ ফ্রি, আপনাকে কোনো পয়সা দিতে হবে না। যে অ্যাক্সিডেন্ট ভিকটিম যখন আপনি হন সেখানে টোটালি ফ্রি, কেউ আপনাকে পয়সা চাইবে না, আপনাকে জামাইয়া ধরে আপনার কেস নেবে। সুতরাং দেয়ারফর এনি প্লেস এনি টাইম অনেক ক্ষেত্রে দেখা যায় সামান্য একটু লাগছে বা সামান্য একটু ক্ষতিতে হয়েছে, তো সামান্য অপরাধের জন্য সামান্য ক্ষতির জন্য সামান্য ক্ষতিপূরণ পাবেন, আপনি ভয় পাবেন না। তো সেক্ষেত্রে আমরা কেউ যদি দুর্ঘটনায় কবলে পড়ে, হয়তো বেড়াতে এসেছিল, যেটা আপনি বললেন যে কেউ হয়তো বেড়াতে আসছে, বেড়াতে এসে ঘুরতে এসে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হয়তো বাড়ির সিঁড়ি থেকে, কারণ দেশের বাড়িগুলোর সিঁড়ি তো অনেক অদ্ভুত সিঁড়ি, তো সিঁড়ি থেকে পড়ে যে পা ভেঙে গেছে, তো তার তো কাগজপত্র বলতে তো শুধু একটা ভিসা ছাড়া আর কিছু নেই বা পাসপোর্ট ছাড়া, সেক্ষেত্রে তার করণীয় সে কিভাবে এই দুর্ঘটনার জন্য আবেদন করবে? সেক্ষেত্রে শুধুমাত্র সিঁড়ি থাকলে পড়ে গেলে যদি আপনার নিজের ফল্টে পড়ে সেখানে কেস হবে না, ইট শুড বি ডিফেক্টিভ সিঁড়ি হইতে হবে। আমি ভাড়া বাসায় ছিলাম এরকম, এবং আপনার যে পাসপোর্ট ছাড়া অন্য কিছু না, এটা কোনো অজুহাত না, আপনার নাম তো আছে। এবং যদি আপনি চলিও যান ইউএস কনসুলেটের মাধ্যমে সেই ক্ষতিপূরণ আপনাকে দেশে পাঠাই দেওয়া হবে। সুতরাং আপনি যে 6 মাস চলে যাবেন, কেস শেষ হয় নাই এমনও ঘটনা আছে, এখানে 2 বছর পরে মামলা শেষ হওয়ার পরে ওই ক্ষতিপূরণের প্রসিড যেটা অ্যাওয়ার্ড যেটা আপনি পাচ্ছেন সেটা আপনাকে নোয়াখালীতে বা সেইটা আপনাকে আপনি নিতে পারবেন, কনসুলেটের মাধ্যমে আপনি রিসিভ করতে পারবেন। সুতরাং যখনই আপনি ক্ষতিগ্রস্ত হবেন সেক্ষেত্রে আপনি এখানে মামলা করতে ভুল করবেন না, আপনার লয়ারে করবে এবং লয়ারকে আপনি ফি দিতে হবে না। ফি দিতে হবে না? তাহলে লয়ার কেন করবে? বিকজ একটা রিটেন এগ্রিমেন্ট থাকবে, যেটা রিওয়ার্ড হবে, যেটা অ্যাওয়ার্ড হবে সেটা 3 ভাগের 1 ভাগ লয়ার রাখবে সেখান থেকে, অর্থাৎ আপনার পকেট থেকে অ্যাডভান্স কিছু দিতে হবে না, যে যেটা আদায় হবে আদায় থেকে 3 ভাগের 1 ভাগ নেওয়া হবে। তাহলে তো এটা অনেক সুবিধাজনক একটি বিষয়। যে তাহলে তো এক্ষেত্রে কি এই বিষয়টি মিসইউজ হওয়ার কোনো সুযোগ আছে? 200%, there is 200% গ্যারান্টি কোনো মিসইউজ হবে না, কারণ এখানকার লিগাল সিস্টেম ইজ অত্যন্ত স্বচ্ছ। আর কোনো লয়ার যদি আপনার 1/3 নেওয়ার কথা দিয়ে নেয়, দ্যাট হি লুজ হিজ লাইসেন্স। এটা ভেরি সিরিয়াস। এই দেশে কমিংগেলিং করা, পাবলিক ফান্ড মিসইউজ করা, জনগণের ফান্ড মিসইউজ করা ভেরি ভেরি স্ট্রিক্ট। তাই আপনি তো এক্ষেত্রে তো শুধু আমরা গাড়ি ঘোড়া বা রাস্তায় চলতে ফিরতে যে দুর্ঘটনায় পড়লে যে কথাগুলো পড়লাম, বা ঘরের মধ্যে যদি পড়ে যায় কোনো কারণে, যদি বাড়িওয়ালার ত্রুটির কারণে, ঘর মেরামতের কারণে বা ত্রুটির কারণে অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে এটা হয়। অনেক সময় তো আমাদের এখানেও দেখা যায় ডাক্তারদের চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় ভুল চিকিৎসা হচ্ছে, বা অনেক সময় গাফিলতি হচ্ছে বলে অনেক সময় অনেকেই নানান সমস্যাটা মানে পেয়ে থাকে বা সমস্যার মধ্যে পড়ে। সেক্ষেত্রেও কি এই ধরনের সুবিধা পাওয়ার সুযোগ আছে? হলে কিরকম? সেটা মেডিকেল মাল প্র্যাকটিস বলা হয়। যেমন আপনি ডাক্তার, আপনি যা করণীয় সেটা করতে ব্যর্থ হয়েছেন, গ্রস নেগলিজেন্স যেটা বলা হয়। যেমন আপনি চিকিৎসা করতে গিয়ে রং মেডিসিন দিয়েছেন, অথবা সার্জারি করতে গিয়ে সার্জারি প্রয়োজন ছিল না তারপরেও করছেন, অথবা সার্জারি ওপেন করার পরে সেখানে যেভাবে সার্জারি হওয়ার কথা ছিল প্রসিডিউর মেনটেন করতে পারেন নাই, দেন ইউ হ্যাভ টু পে দি কম্পেনসেশন। এখানে কথা হলো এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইনের বরখেলাপ যদি হয় এবং যে কোনো প্রফেশনাল, সেটা ডাক্তার হোক, লয়ার হোক, আর্কিটেক্ট হোক, ইঞ্জিনিয়ার হোক, সে যদি প্রফেশনাল রেসপন্সিবিলিটি পারফর্ম করতে ব্যর্থ হয়, দেন হি ক্যান বি সুড অ্যান্ড রিকভারি ক্যান বি পেইড। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ এন মজুমদার। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমরা যে এই দুর্ঘটনার বিষয়টি নিয়ে কথা বললাম, এটা শুধু কথার কথা নয়, কারণ এই দেশটি একটি সুন্দরতম দেশ। এই দেশটিতে আইন যেমন আছে, আইনের প্রয়োগ তেমনি আছে, বিচার যেমন আছে, স্বচ্ছতার বিচারের মধ্য দিয়ে একজন মানুষ, তার প্রতি যদি কোনো অবিচার হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, সেটি পাওয়ার 100% সুযোগ রয়ে গেছে। সুতরাং এই বিষয়টি নিয়ে অনেকেই আমরা হেলাফেলা করি যে কী দরকার, যে ঝামেলা করে লাভ নেই। আসলে কোনো ঝামেলা নেই। আমরা যদি কখনো দুর্ঘটনা এরকম পড়ি, আমরা আমাদের পাশেই আমাদের অভিজ্ঞ আইনজ্ঞরা রয়েছেন, তাদের সাহায্য আমরা নিতে পারি, যেহেতু জানলাম যে আমাদের কোনো পয়সা খরচ হয় না। জনাব এন মজুমদার, আমাদের হাতের সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধা, তাই অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। আপনি এই
রাত্রিবেলায় যথেষ্ট বাইরে বৃষ্টি হচ্ছিল, সেটা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে কথা বলেছেন, অনেকগুলো বিষয়ে কথা বলেছেন, অনেক দর্শকের প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। থ্যাংক ইউ রানা ভাই, আপনারা অনেক সুন্দর কথা বলেন, ভালোভাবে উপস্থাপনের জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের কথা দ্বারা, তথ্যের দ্বারা যে কেউ উপকৃত হয় সেটাই আমাদের প্রাপ্তি, সেটাই আমাদের স্যাটিসফ্যাকশন। সবাই শেয়ার করবেন, ভালো থাকবেন, শুভরাত্রি সবাইকে। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলেছি খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের বাংলাদেশের এক সমসাময়িক ঘটনা নিয়ে, যারা এই দেশে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছি বা অন্য কোনো বিষয়ে আমরা আশ্রয় গ্রহণ করেছি এবং এদেশে থাকতে চাই, মামলা করেছি, সেটা নিয়ে অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছিলেন। কিন্তু এটি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আইন এবং বিচার বা নিয়মের মতোই চলবে, সুতরাং এক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।